আচ্ছা, চিত্র 2.09 এটা দেখানো হলো। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হলো বরফে তাপ প্রদানের লেখচিত্র। ঠিক আছে, একটু আগে আমি যে বিষয়টা বললাম সেটা এখানে ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা, এই বিন্দুটা আমরা লক্ষ্য করি, এই বিন্দুতে সময় 0 অর্থাৎ সময় শুরু হওয়ার আগ মুহূর্তে যেটা সেটা, এবং এই দিকে যেহেতু তাপমাত্রা উপরের দিকে, এখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ -40 ডিগ্রি ধরা হয়েছে। এখানে টেম্পারেচার -40 ডিগ্রি, এটা হলো -40 ডিগ্রি সেলসিয়াস। তো এই জায়গায় থেকে এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই রেঞ্জে অবশ্যই ওয়াটার বরফ অবস্থায় থাকবে, কারণ 0 ডিগ্রি নিচে পানি বরফ অবস্থায় থাকে। তো এটা হলো বরফ। তো বরফে যখন তাপ দেওয়া হচ্ছে, এদিকে সময় আস্তে আস্তে বাড়তেছে, এদিকে সময় আস্তে আস্তে বাড়তেছে এবং তাপ দেওয়া হচ্ছে এই রেঞ্জে এতক্ষণ ধরে। তাপ দেওয়ার পরে 0 ডিগ্রিতে আসছে। তো 0 ডিগ্রির পরে এই সময়টাতে একটু সোজাভাবে দাগটা দিই, এখান থেকে এই সময়টা, এতটুক সময় তাপ দেওয়া হয়েছে কিন্তু তাপমাত্রা বাড়ে নাই, এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট রয়েছে। তো তাপমাত্রা বাড়ে নাই কেন? এখানে ছিল, এ বিন্দুতে ছিল হলো আইস বরফ, আর বি বিন্দুতে হয়েছে পানি। তো বরফ থেকে পানি যখন ট্রান্সফার হয়েছে, এই অবস্থায় কি হয়েছে? তাপ শোষণ হয়েছে। তাপ শোষণ করেছে কে? H2O মলিকিউলস শোষণ করে সলিড থেকে লিকুইডে গিয়েছে, যে কারণে ওই সিস্টেমে তাপমাত্রা বাড়ে নাই। কেননা যে তাপমাত্রা বাড়ার জন্য যে এক্সট্রা তাপ দরকার ছিল, এই তাপটা এখানে সলিড অবস্থা থেকে কঠিনে নিয়ে যেতে, বন্ধন ভাঙতে ব্যবহৃত হয়ে গেছে। তারপরে এই বি থেকে, এই বি অবস্থা থেকে সি অবস্থা পর্যন্ত এখানে পানি, এখান থেকে সি অবস্থান পর্যন্ত পানি। তো যেহেতু পানি একই দশা, এটা হলো লিকুইড ফর্ম, লিকুইড, যে কারণে তাপমাত্রা যেটা দেওয়া হয়েছে সেটা তাপমাত্রা বৃদ্ধি করেছে এই সময়টাতে যে পরিমাণ হিট দেওয়া হয়েছে সেটা কি করেছে? টেম্পারেচার এই যে বৃদ্ধি করছে, বৃদ্ধি করে ওই যে 100 ডিগ্রি পর্যন্ত করে ফেলছে। কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাওয়ার পরে দেখো একটা লম্বা সময় ধরে তাপ দেওয়া হয়েছে, কিন্তু তার টেম্পারেচার আর 100-র উপরে যায় নাই। কেন যায় নাই? এখানে 100 ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট কেন? কারণ এইটা লিকুইড ফর্মে ছিল, সেখান থেকে গ্যাস ফর্মে যাওয়ার জন্য লিকুইডের, অর্থাৎ H2O সাথে আরেকটা H2, প্রত্যেকটা H2O অর্থাৎ পানির অণুগুলোর মধ্যে যেই বন্ধনটা ছিল এটা ব্রেক করতে হয়েছে। ব্রেক করার পরে ইন্ডিভিজুয়ালি এক একটা H2O মলিকিউলস গ্যাস অবস্থায় উড়ে গেছে। এই যে বন্ধন ব্রেক করার জন্য যে তাপমাত্রা দরকার সেটা এই লম্বা রেঞ্জে নেওয়া হয়েছে, এই কারণে তাপমাত্রা বাড়ে নাই। তারপরে কি হয়েছে? জলীয় বাষ্প, একই রকম ভাবে জলীয় বাষ্প একই ফেজ গ্যাস, এই কারণে টেম্পারেচার দেওয়ার পরে সেটাখানে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। আশা করি এটা বুঝতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। কি কারণে? মূলত এই জায়গাতে আর এই জায়গাতে কেন টেম্পারেচার বাড়ে না হিট দেওয়ার পরেও, এটাই মূল কনসেপ্ট ছিল এখানে। আচ্ছা, তাপ প্রয়োগের সাথে সাথে কঠিন অবস্থার বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায়, তখন কঠিন বরফ গলনের মাধ্যমে তরল পানিতে পরিণত হয়। কঠিন বরফের গলনের পুরো সময় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস স্থির থাকে, এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত বরফ পানিতে পরিণত হয়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস হলো বরফের গলনাঙ্ক। গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্ক রেখা বলা হয়। গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্কের রেখা বলা হয়। আচ্ছা, চিত্র 2.09 এবি রেখা বরফের গলনাঙ্ক রেখা। এবি রেখাটা কি? এই যে এটা হলো এবি রেখা। আমি এগুলো যদি একটু ক্লিয়ার করি তাহলে দেখা যাবে। আচ্ছা, এটা হলো এই যে এবি রেখা, এই রেখাটা হলো বরফের গলনাঙ্ক রেখা। আচ্ছা, এই রেখা বরাবর বরফ ও পানি উভয়ই অবস্থান করে, মানে বরফ আর পানি একই সাথে সহাবস্থান করে ফেজ ট্রানজিশন অবস্থায়। এরপরও তাপ দিতে থাকলে তরল পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন পানিতে তাপ প্রদান করলেও পানির তাপমাত্রা আর বাড়ে না। ওই তাপমাত্রায় পানি ফুটতে থাকে, মানে 100 ডিগ্রিতে আবার ফুটতে থাকে, 100 ডিগ্রিতে পানি 100 ডিগ্রিতে ফুটতে থাকতেছে। কেন? কারণ তাপমাত্রা ওই অতটুকু থাকলে তাপের পরিমাণ দেওয়া হয়েছে এক্সট্রা, যেটা বন্ড ভাঙতেছে পানির অণুগুলার। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এরপরেও তাপ প্রয়োগ করা হলে জলীয় বাষ্পের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। চিত্রে সিডি রেখা পানির স্ফুটনাঙ্ক রেখা। সিডি রেখা কই? এই যেটা হলো সিডি রেখা।
এটা হলো সি, এটা হলো ডি, তাহলে সিডি রেখা হলো, এইটা হলো সিডি রেখা, এটা সিডি রেখা। তো সিডি রেখা হলো পানির স্ফুটনাঙ্ক রেখা। এই রেখা বরাবর পানি এবং জলীয় বাষ্প উভয়ই একসাথে অবস্থান করে। আচ্ছা, বিপরীত ক্রমে জলীয় বাষ্পকে ক্রমান্বয়ে শীতল করা হলে প্রাপ্ত ফলাফল একটি গ্রাফ পেপারে এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে তাপমাত্রা নিয়ে লিখিত লেখচিত্র অঙ্কন করলে নিম্নরূপে পাওয়া যায়। ওই একই জাস্ট উল্টা। কেন? ওখানে ছিল কঠিন থেকে হয়েছিল তরল পানি, H2O, ওখানে কঠিন থেকে হয়েছিল তরল, সেখান থেকে হয়েছিল গ্যাস। এখানে কি হবে? জাস্ট উল্টো হবে। এখানে কি হবে? এই যে জলীয় বাষ্প আছে প্রথমে, মানে H2O গ্যাস থেকে তৈরি হবে H2O লিকুইড, সেখান থেকে যাবে H2O সলিড। এটা কিভাবে যাবে? তাপ শোষণ করার ফলে মাইনাস ডেল এইচ, তাপ শোষণ করে নেওয়া হলো মাইনাস ডেল এইচ। আচ্ছা, যদি করা হয় তাহলে এরকমও যাবে। তো জলীয় বাষ্প থেকে তাপ শোষণ করে নিলে এই যে এদিকে সময় এতটুকু সময়ে, বা এটা যদি এখানে নিয়ে আসি, তাহলে এতটুকু সময় তাপ শোষণ করা হয়েছে বা তাপ কমানো হয়েছে, তাহলে এই পয়েন্ট পর্যন্ত তাপমাত্রা কমে গেছে। তারপরে জলীয় বাষ্প থেকে পানি হয়েছে, হওয়ার পরে একটা লম্বা সময় আর তাপমাত্রা কমে নাই। কেন কমে নাই? ওটার উল্টা কাজ। এখানে তাপমাত্রা শোষণ করছে কিন্তু এই বন্ড মেকিং করছে এখানে। ওটার ক্ষেত্রে বন্ড ভাঙছিল, এখানে জলীয় বাষ্প থেকে ওয়াটার, অর্থাৎ H2O এরকম র্যান্ডম H2 মলিকুলসের মধ্যে বন্ড ফর্ম হয়েছে। এই বন্ডটিকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস ফোর্স। এই ভ্যান্ডার ওয়ালস ফোর্স ক্রিয়েট করার জন্য, বন্ড গঠন করার জন্য তাপমাত্রা রিমুভ হয়, ডেল এইচ নেগেটিভ। অর্থাৎ যদি আমি এটা আরো ক্লিয়ারলি বলি, H2O গ্যাস, এখান থেকে যদি H2O লিকুইড হয়, তাহলে এখানে মাইনাস ডেল এইচ, বা তাপ কিছু রিমুভ হবে। বন্ধন গঠনে তাপ রিমুভ হয়, সেটা লিখি বন্ধন ভাঙতে তাপ প্রয়োজন হয়, কিন্তু বন্ধন গঠনে তাপ রিলিজ বা তাপ নির্গত হয়। ওকে, এই দুটো কথা ইম্পর্টেন্ট। বন্ধন যদি ভাঙতে হয়, কোনো কিছু ভাঙতে তো এক্সট্রা শক্তির দরকার হয়, আর কোনো কিছু যদি গঠন হয় সেক্ষেত্রে সেই শক্তিটা নির্গত হয়। কেন নির্গত হয়? এটা আর একটা কনসেপ্ট এ পাশে বলি। বন্ধন তখনই তৈরি হয় বন্ড যখন দুইটা পরমাণু, এই দুইটা পরমাণু এ আর বি মনে করি, এই দুইটা পরমাণু যদি বন্ধন গঠন করার ফলে সুস্থিত হয় বা স্টেবল হয়, তাহলে তারা বন্ধন গঠন করে। স্টেবিলিটির জন্য সব বন্ধন গঠন হয়। তো মনে করি এ আর বি, এটা বি ওটা এ, তো বি এর এনার্জি রয়েছে ধরি 10 কিলোজুল এনার্জি রয়েছে, আর এর এনার্জি রয়েছে ধরি 5 কিলোজুল। তো তাদের এই এনার্জিটা অনেক বেশি, তারা আনস্টেবল অবস্থায় আছে। কিন্তু এরা দুজন যদি একসাথে বন্ড ফর্ম করে, সেক্ষেত্রে দেখা যাবে তাদের এনার্জিটা দুইজনেরই কমে গেছে, এবং কম এনার্জি মোর স্টেবল দেন হায়ার এনার্জি। তারা যদি বন্ড ফর্ম করে ফেলে এ আর বি, তখন দেখা যাবে তাদের এনার্জি ডাউন হয়ে গেছে ধরি 4 কিলোজুল। ঠিক আছে? বেশি এনার্জি হলে সে তার এন্ট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ ছুটাছুটি বেশি করে, দৌড়াদৌড়ি বা কাইনেটিক এনার্জি বেশি হয়ে যায় মলিকুলসে। তারা এই অবস্থায় খুবই আনস্টেবল থাকে। স্টেবিলিটির জন্য বা সুস্থিত হওয়ার জন্য প্রত্যেকটা মলিকিউলস বন্ধন গঠন করতে চায়। যে মলিকুলসের সাথে বন্ধন গঠন করার ফলে তার টোটাল হিট এনার্জি বা কাইনেটিক এনার্জি কমে সুস্থিত অবস্থায় আসবে, তার সাথে বন্ড ফর্ম করবে। এই কারণে প্রত্যেকটা পরমাণুর সাথে বন্ড ফর্ম করে না। যার সাথে বন্ধন গঠনের ফলে সবচেয়ে লোয়ার এনার্জিতে আসতে পারবে, তার সাথে বন্ধন গঠন করবে। এই জন্য একই সাথে অনেকগুলা অনুপরমাণু থাকার পরেও কিছু স্পেসিফিক অণুর সাথে বন্ধন গঠন করে। যাই হোক, এখানে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াসে আসার পরে অনেকক্ষণ ধরে 100 ডিগ্রিতেই ছিল,
এই লম্বা সময়টাতে তাপমাত্রা শোষণ করা হয়েছে ঠিকই, কিন্তু তাপমাত্রা কমে নাই। কেন কমে নাই? কারণ শোষণ করা হচ্ছে, সেই তাপটার যোগান দিচ্ছে এই ওয়াটার মলিকিউলসগুলো, ইন্ডিভিজুয়ালি যারা আছে তারা একসাথে বন্ড ফর্ম করতেছে আর এনার্জি ত্যাগ করতেছে, এনার্জি নির্গত করতেছে, ওই নির্গত এনার্জি শোষণ করতেছে। এই কারণে টোটাল সিস্টেমের এনার্জি কমতেছে না, অর্থাৎ টেম্পারেচার কমতেছে না। বাট যখন তাদের মধ্যে এই গুলোর মধ্যে বন্ধন গঠন করা হয়ে গেল, তখন এনার্জি যখন শোষণ করতেছে তখন তার পুরো সিস্টেমের এনার্জি কমে যাচ্ছে, কারণ এনার্জি শোষণ করে নিচ্ছে সিস্টেম থেকে। আবার একই কথা প্রযোজ্য এই 0 ডিগ্রি থেকে বা তার নিচে নিচে পর্যন্ত। 0 ডিগ্রিতে যখন আসলে তখন কি হলো? তখন পানির মলিকুলসগুলো আবার যতটুকু কাছে ছিল, বন্ধন ছিল, তার চেয়ে অনেক আরো বেশি স্ট্রং বন্ধন গঠন করতেছে, বরফে পরিণত হচ্ছে, যে কারণে আরো কিছু এনার্জি রিলিজ হচ্ছে, কিন্তু এটার পরিমাণ এটার তুলনায় কম। এটা অনেক বড় রেঞ্জে ছিল, এটা কম রেঞ্জে। এই কারণে এখানেও টেম্পারেচার কমতেছে না, কিন্তু টেম্পারেচার অ্যাবজর্ব হচ্ছে ঠিকই। তারপরে যখন বরফের পানিগুলো সবগুলা বরফে পরিণত হয়ে যাবে, পানির অণুগুলা ফ্রিজ হয়ে যাবে, ফ্রোজেন হওয়ার পরে তখন তো আর নতুনভাবে বন্ধন গঠন করতে পারতেছে না। তখন কি হবে? ওই সিস্টেম থেকে তাপ রিমুভ হবে এবং টেম্পারেচার কমে যাবে। সো তাপ কিউ, এটা হলো তাপ, আর টেম্পারেচার টি, দুটো এক জিনিস নয়। তাপ কি? তাপ হলো একটা নির্দিষ্ট কোয়ান্টিটি যেটা পরিমাণ কম বেশি হইতে পারে একটা সিস্টেমে। আর টেম্পারেচারটা হলো অ্যামাউন্ট অফ তাপ পার ইউনিট এরিয়া, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে তাপের পরিমাণকে তাপমাত্রা বলা হয়। আচ্ছা, চিত্র 2.10, এটা যেটা এতক্ষণ আলোচনা করলাম, কি বলছে এখানে দেখি এখন। লেখচিত্র লেখচিত্র থেকে দেখা যায় শুরুতে জলীয় বাষ্পের তাপমাত্রা 140 ডিগ্রি সেলসিয়াস। শুরুতে 140 ডিগ্রি ছিল এখানে। আচ্ছা, এই জলীয় বাষ্পকে ধীরে ধীরে শীতল বা ঠান্ডা করে যখন তাপমাত্রা 140 ডিগ্রি থেকে কমিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়, তখন জলীয় বাষ্প পানিতে পরিণত হতে শুরু করে। যতক্ষণ জলীয় বাষ্প পানিতে পরিণত হতে থাকে ততক্ষণ পানির তাপমাত্রা 100তে স্থির থাকে। এরপরেও বরফ এরপরেও পানিকে আরও ঠান্ডা করা হলে পানির তাপমাত্রা কমতে থাকে। ঠান্ডা করতে করতে যখন পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে, তখন তরল পানি কঠিন বরফে পরিণত হতে শুরু করে। এরপরেও পানিকে ঠান্ডা করলে পানির তাপমাত্রা আর কমে না। সমস্ত তরল পানি কঠিন বরফে পরিণত হওয়ার পর আরও ঠান্ডা করলে তখন বরফের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে কমতে থাকে। এই যে সমস্ত তরল কঠিন বরফে পরিণত হওয়ার পর কমতে থাকে, তার মানে সমস্ত তরল কঠিনে পরিণত হওয়ার আগে পর্যন্ত তরলটা কঠিনে ট্রান্সফার হচ্ছে, পরিণত হচ্ছে, আর তাপ নির্গত করতেছে, ওই তাপটা শোষণ হচ্ছে। এই কারণে সিস্টেমের তাপমাত্রা কমতেছে না, যে তাপ উৎপন্ন হচ্ছে বন্ধন গঠনের ফলে সেই তাপটাই শোষণ করতেছে। ঠিক আছে? তো সম্পূর্ণ তরল কঠিনে পরিণত হওয়ার পরে আর তাপের যোগানদার কেউ থাকে না, তখন পুরো সিস্টেমের তাপটা কমতে থাকে। আচ্ছা, চিত্রে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বরফের তাপমাত্রা কমানো দেখানো হয়েছে। এর চেয়েও আরো কমানো সম্ভব, কিন্তু সেটা আননেসেসারি, এজন্য দেখায়নি। ওকে, নেক্সট টপিক, পাতন এবং ঊর্ধ্বপাতন। পাতন, ডিস্টিলেশন এবং ঊর্ধ্বপাতন, সাবলিমেশন। ডিস্টিলেশন এবং সাবলিমেশন, এই দুটা খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মাধ্যমে আচ্ছা পড়তে থাকি, আস্তে আস্তে বুঝতে পারবো। তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। তো বাষ্পীভবন কাকে বলে? সিম্পলি একটি তরলকে তাপ দিলে সে বাষ্পীয় অবস্থায় যাওয়ার যে ঘটনা, এটাকে বাষ্পীভবন বলে। যেমন একটি পাত্রে পানি সহ চা এ তাপ প্রয়োগ করা হলে ওই গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়, এটি বাষ্পীভবনের উদাহরণ। আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে ঘনীভবন বলে। যেমন জলীয় বাষ্প তাপশক্তি নির্গত করে ঠান্ডা পানিতে পরিণত হয়, এটি ঘনীভবন প্রক্রিয়ার উদাহরণ। কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। অর্থাৎ পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়া সম্মিলিত একটি প্রক্রিয়াদ্বয় সম্মিলিত। আচ্ছা, তাহলে পাতনটা কি? পাতন হলো দুইটা প্রক্রিয়া সম্মিলিত। পাতনের জন্য প্রথমে বাষ্পীভবন করা হয়, তারপর আবার ঘনীভবন করা হয়। একই জিনিস দুইবার করে কি লাভ? হ্যাঁ, এটা লাভ আছে। এটা হলো পিউরিফিকেশনের জন্য কাজে লাগে। যেমন আমি এখানে ছোট একটা উদাহরণ দিই। মনে করো এটা একটা পাত্র, এখানে পানি রয়েছে, এগুলো পানি। তো পানিতে লবণ রয়েছে, এটা হলো লবণের মিক্সচার করা পানি। মনে করি এগুলো লবণের অণু মিক্স অবস্থায় আছে, লবণ আর পানি। তো লবণ আর পানি একসাথে যদি থাকে, সেটা তো পানির উপযোগী না। যেমন সমুদ্রের পানি, সাপোজ ধরি এটা হলো সি ওয়াটার। তো এই পানিটাকে যদি আমরা পিওর ওয়াটারে ট্রান্সফার করতে চাই, তাহলে এখানে অবশ্যই আমাদের কি করতে হবে? এখানে একটা পাইপ লাইন সেট করতে হবে এরকম, যে পাইপ লাইনটা আরেকটা পাত্রের সাথে থাকবে। ধর এটা অ্যানাদার
পাত্র। আচ্ছা, এখন এখানে যদি আমরা হিট দিই, হ্যাঁ, এখানে যদি আমরা হিট দিই তাহলে কি হবে? এই যে পানিগুলো আছে এগুলো বাষ্প হয়ে এর মাঝখান দিয়ে বাষ্প বা জলীয় বাষ্পটা H2O লিকুইড থেকে গ্যাস হবে। গ্যাসটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চলে যাবে এখানে। এখানে গ্যাস অবস্থায় থাকবে। তো আমরা চাচ্ছি শুধুমাত্র পানিটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে। তো এখানে আমাদের একটা কুলিং সিস্টেম সেট করতে হবে। ধরি এটা সেই কুলিং সিস্টেম। এইটা। এটা সেই কুলিং সিস্টেম। এই পাশ দিয়ে ঠান্ডা পানি আসবে আর এই পাশ দিয়ে এই চারিদিকে ঠান্ডা পানি থাকবে। এবং এই পাশ দিয়ে ঠান্ডা পানি বের হয়ে যাবে। তাহলে কি হবে? এই ঠান্ডা পানিটা এই কাঁচ নলের বা এই মূল যে পাইপ এই পাইপের চারিদিকে থাকবে। সো এই অঞ্চলের জলীয় বাষ্পগুলো কি হবে? ঠান্ডা হবে। ঠান্ডা হলে তখন কি? জলীয় বাষ্প ঠান্ডা হলে কি পানিতে পরিণত হয়? তখন এই যে ফুটায় ফুটায় পানি এইদিকে তৈরি হবে। এই ফুটায় ফুটায় পানি এখানে পড়বে। তাহলে এখানে কি আসলো? এখানে পিওর ওয়াটার আমরা পাইলাম। আর এখানে কি ছিল? ওয়াটার প্লাস সল্ট। এটা সল্ট ওয়াটার ছিল। তাহলে এটা যে পদ্ধতির মাধ্যমে আমরা এখানে সল্ট ওয়াটার থেকে পিওর ওয়াটারটাকে রিমুভ করলাম, এটাকে বলা হচ্ছে পাতন। ঠিক আছে? তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। আচ্ছা, পাতন বলতে এখানে পাতনের ইয়েটা দিয়েছে। পাতন সমান কি? পাতন সমান বাষ্পীভবন। এই যে এখানে প্রথমে এই যে এই অংশটাতে যে বাষ্পীভবন হলো সেটা বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এই যে এখানে যেটা করা হলো এই যে এখানে এখানে বাইরে থেকে পানি প্রবেশ করিয়ে যে এই জলীয় বাষ্প থেকে যে পানির ফোঁটাগুলো তৈরি করা হলো এটাকে বলা হয় ঘনীভবন, মানে ঘন করা, অর্থাৎ জলীয় বাষ্প থেকে লিকুইড বা তরল পানিতে পরিণত করা। তাহলে প্রথমে বাষ্পীভবন করা হলো, তারপরে ঘনীভবন করা হলো, এই দুটা মিলেই হলো পাতন। আর এটা সেই ঘনীভূত পানি, H2O লিকুইড। আচ্ছা, তো এটার ইংলিশ নাম জাস্ট ডিস্টিলেশন, ভ্যাপোরাইজেশন। ভ্যাপর মানে জলীয় বাষ্প, তো ভ্যাপর তৈরি করার পদ্ধতি হলো ভ্যাপোরাইজেশন। আর কন্ডেন্স মানে ঘনীভূত করা, সেখান থেকে কন্ডেনসেশন। আচ্ছা, কঠিন অবস্থায় এটা দেখানো হচ্ছে কঠিন অবস্থায় পানির বা যে কোনো পদার্থের মলিকুল সেরকম ভাবে খুব ক্লোজ প্যাকড আকারে থাকে। আর গ্যাসীয় অবস্থায় এই যে প্রত্যেকটা মলিকিউলস ইন্ডিভিজুয়ালি ছোটাছুটি করে, কে কোন দিকে ছুটে বেড়াবে তার কোনো ঠিক নাই। আচ্ছা, এখানে সংজ্ঞা দিয়েছে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। আচ্ছা, এটা আরেকটা ঊর্ধ্বপাতন, যেটিকে বলে সাবলিমেশন। ঠিক আছে, তাপ দেওয়া হলে এটা কঠিন পদার্থ, এখানে যদি তাপ দেওয়া হয় এখানে তরলে পরিণত হওয়ার কথা ছিল কিন্তু তরলে পরিণত না হয় ডাইরেক্ট গ্যাসে পরিণত হবে। এটাই হলো সাবলিমেশন। নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কিছু উদাহরণ এগুলা। নিশাদল যেমন নিষাদ জলকে কঠিন জিনিস, এটাকে তাপ দিলে তরল হয় না, ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। কর্পূর, কর্পূর উড়ে যায়, এটা জানোই তোমরা। এটা কর্পূরের সংকেত। ঠিক আছে, তার মানে কর্পূরের মলিকিউলসে 10টা কার্বন রয়েছে, 16টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। C10 H16O, এটা হলো কর্পূরের সংকেত। আচ্ছা, ন্যাপথালিন, C10H8, ন্যাপথালিনের সংকেত হলো C10H8। এটাকে এভাবে লেখা হয় ন্যাপথালিন। এটা হলো ন্যাপথালিন, এটা হলো স্ট্রাকচার। ঠিক আছে। আচ্ছা, এটাকে এইভাবেও লেখা হয় অনেকে। আচ্ছা, এত প্রয়োজন নেই, তারপরে দেখাচ্ছি যেহেতু এটা ডিটেলস ক্লাস। এখানে ডাবল বন্ড থাকবে 3টা, এখানে এখানে ডাবল বন্ড, এখানে এখানে ডাবল বন্ড। এটা হলো অ্যানথ্রাস। আচ্ছা, ন্যাপথালিনে 2টা থাকবে, 3টা না, 3টা হলো অ্যানথ্রাসিন, এটা বাদ। হ্যাঁ, এটা হলো ন্যাপথালিন। এখানে কার্বন 10টা বলছে না? তো 10টা কার্বন আমরা দেখি কোথায়। প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন রয়েছে, তাহলে কার্বন 1 2 3 4, এখানে একটা 5 6 7 8 9 10, এই যে 10টা কার্বন। আর প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন রয়েছে জাস্ট এই 2 জায়গা বাদে। তাহলে কয়টা? 2টা বাদ দিলে 8টা। 1 1 2 3 4 5 6 7 8 জায়গায় হাইড্রোজেন রয়েছে। এনিওয়ে, তারপর বলছে কঠিন কার্বন ডাই অক্সাইড, সলিড কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা জানি, কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে যদি তাপমাত্রা কমায় না হয় একসময় এটা গ্যাসে থেকে কঠিনে পরিণত হয়, তরল হয় তারপরে কঠিন হয়। কঠিন তরল হয় না, কঠিন হয়, কারণ এটা হলো উত্তপাদিত পদার্থ। আয়োডিন,
অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা। তারপরে কি বলছে, হ্যাঁ দেওয়া আছে এখানে, ইত্যাদি পদার্থগুলোতে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। এই পদার্থগুলোকে উদ্বায়ী পদার্থ বলা হয়। ওকে। এবং এখানে উদ্বায়ী পদার্থে জাস্ট পরীক্ষার কথা বলা হয়েছে, কিভাবে বোঝা যাবে উদ্বায়ী পদার্থ কিনা। আচ্ছা দেখো পরীক্ষা নম্বর 7, 2.12 মানে এই চিত্রের ন্যায় একটি বিকারে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই। লবণ নাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ, বিকারের খোলা মুখ একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দাও। খোলা মুখ কোনটা, এটা ছিল খোলা মুখ, এটা এই যে কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিছে, কাচের ঢাকনা। কাচের ঢাকনার উপর কিছু বরফ রাখো, এই যেগুলো হলো বরফ। ওয়াই ইজ মাই ব্ল্যাক কালার, ওকে। এইগুলো হলো বরফ খণ্ড, এই যেগুলো। আচ্ছা, এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রয়োগ করা হলো, তাপ প্রয়োগের পর দেখা যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে, সেটি উপরের দিকে উঠে ঢাকনায় গিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হয়েছে। অর্থাৎ এই যে নিচের অংশে দেখা যাচ্ছে এটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কঠিন, মানে কঠিন পদার্থ যেটা। এখানে যদি হিট দেওয়া হয়, এই যে হিট দিচ্ছে, তাহলে এখান থেকে এই যে বাষ্প আকারে উড়ে যাবে, তরল না হয়ে। তরল না হয়ে, তরল হলে তো এখানে তরল আকারে এভাবে জমা হয়তো, প্রথমে এভাবে জমা হয়তো, কিন্তু এটা হচ্ছে না, না হয়ে কঠিনই আছে, এখান থেকে দেখা যাবে, এখান থেকে কঠিন অবস্থায় বাষ্প হবে এবং এই পুরা সিস্টেমে বাষ্প ছড়িয়ে পড়বে। এই পুরা বিকারে সব জায়গায় বাষ্প থাকবে, কিসের বাষ্প থাকবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বাষ্প থাকবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গ্যাস। তো এখানে দেখো উপরে, উপরে এই যে লিড বা ঢাকনায় এই যে বরফ দেওয়া আছে, এই বরফের কারণে এই পুরো ঢাকনাটা ঠান্ডা অবস্থায় আছে, যেহেতু বরফ ঠান্ডা, তো পুরো ঢাকনা তাপ শোষণ করার ফলে বরফে এই পুরো ঢাকনাটা ঠান্ডা। তো এই বাষ্পের যেই অণুগুলা, এই যে অণুগুলা এই ঢাকনার সাথে সংস্পর্শে আসবে, যে এইদিকে যে অণুগুলা, এই অণুগুলা ঢাকনার সংস্পর্শে আসবে, তখন যেহেতু ঢাকনা ঠান্ডা, সেই অণুগুলা তাপ হারাবে এবং এখানে জমা হবে। এই জন্য এখানে কঠিন, এখানেও কঠিন জমা হচ্ছে, মাঝখানে কোনো তরল নেই, এখানে গ্যাস। তো এইভাবে পরীক্ষা করে দেখা যায় কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার প্রয়োগ, এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার প্রয়োগ কোথায়, কি কাজে লাগে। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি উদ্বায়ী পদার্থ মিশ্রিত থাকলে ওই উদ্বায়ী পদার্থকে মিশ্রণ থেকে সহজে পৃথক করা যায়। যেমন নিষেধল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকলে উৎপাদন পদ্ধতির মাধ্যমে নিষেধলকে পৃথক করা যাবে। আচ্ছা, কঠিন অবস্থায় উৎপাদিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে উৎপাদিত পদার্থ সহজেই বাষ্পীভূত হয়। আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি উৎপাদিত পদার্থ। আচ্ছা, আয়োডিন মিশ্রিত, আয়োডিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বডির জন্য। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, এই জন্য আমরা যেই লবণটা খাই, এই লবণটা বাজার থেকে কিনে খাই, প্যাকেটজাত লবণগুলোতে আয়োডিন মিশ্রণ করে দেওয়া হয়। ঠিক আছে। তো ম্যাক্সিমাম লবণ যেগুলো খোলা বাজারে, খোলা লবণগুলো পাওয়া যায়, এগুলোতে আয়োডিন থাকে না এবং এগুলোতে উপকার নাই। আচ্ছা, এই লবণগুলোতে মধ্যে আয়োডিন উৎপাদিত পদার্থ, কাজেই ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পীভূত হয়। ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায়। এই সেটআপে, এই একই সেটআপে যদি নিচের এই অংশটাতে খাবার লবণটা রাখা হয়, এভাবে হিট দেওয়া হয়, এভাবে বরফ রাখা হয়, তাহলে উপরে এই উপরের অংশটাকে আয়োডিন জমা হবে, সেটাই বলা হয়েছে। আচ্ছা, বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে কোনো উদ্বায়ী পদার্থ নেই, কাজেই তাপ প্রয়োগ করা হলে বালি এবং গ্লুকোজের মিশ্রণ থেকে বালি এবং গ্লুকোজকে আলাদা করা যায় না। তো এই সিস্টেমে উদ্বায়ী পদার্থ ছাড়া অন্য কাউকে আলাদা করা যাবে না। আচ্ছা, চ্যাপ্টার শেষ। এখন অনুশীলনের কোয়েশ্চেন্স, এগুলো নিয়ে আলাপ করা